নাজমুল লক্ষ্যপথে হঠাৎই থমকে দাঁড়ালো। অন্ধকার ভেদ করে শাবল হাতে দৌড়ে আসছে এক যুবক। তার পেছনে আরো কিছু অবয়ব দেখা যাচ্ছে। কারো হাতে হারিকেন, কারো হাতে লাঠি। আগুনের বহিঃশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো যুবকের মুখ। সে আর কেউ নয়, মিল্টন। দূর থেকে গর্জন দিয়েই বলল, জানোয়ারের বাচ্চা, আমার ভাইজানে কিছু হইলে সবার লাশ পড়বে এখানে। শাহরিয়ার বিস্ময় পিছিয়ে গেল, বড় ভাইয়ের হাত টেনে ধরে বলল। ওরা জানলো কেমনে? নাজমুল বিচিত্র এক ঘোরের মধ্যে বন্দি। কোনো কথা তার শ্রবণালীতে পৌঁছাচ্ছে না। বাপ ভাইয়ের মগজ দোলায় চক্করে কি যে করতে এসেছে নিজে যেন বুঝতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে কলের পুতুল। মিল্টন প্রায় তাদের কাছাকাছি চলে এসেছে। সংখ্যায় অধিক মানুষ দেখে পালানোর পথ খুঁজতে লাগলো। শাহরিয়ার বলল। বালা ভাই, তারপর লুঙ্গি হাঁটু পর্যন্ত তুলে ঝালু পথ নিচের দিকে দৌড়ালো সে। নাজমুলের ধ্যান ভাঙল। পরিস্থিতি আজ করে ছোট ভাইয়ের পিছু পিছু সেও দৌড়ালো। সামিউল পালাতে পারল না। ঘটনার আকস্মিকতা কিছু বুঝে ওঠার পূর্বে মাসুম এসে তার ঘাটটায় চেপে ধরল। তাদের সাথে সুজন, তালেব, মোকলেসও রয়েছে। তালেব তাতে দত পিষে বলল, কুত্তার বাচ্চারা যেন পালাতে না পারে মাসুম, বাড়িতে নিয়ে বাইন্দা রাখো। ওর ব্যবস্থা পরে করতাছি। ভাই হইয়া ভাইয়ের পেটে অস্ত্র চালায় কেমনে? বিশ্বাসঘাতক। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হলো সামিউল। দুই হাত রক্তে মাখা, তেজ কমেনি এখনো। বিশ্রী গালি দিয়ে বলল, স্যার আমারে স্যার, দরদ উতলাইয়া পড়তাছে, ফল ভালো হইব না কিন্তু স্যার কইতাছি। মাসুম সপাটে ঘুষি মেরে দিল তার নাক বরাবর। সুজনও এসে চেপে ধরল, দুই হাত শাসিয়ে বলল, অনেক ক্ষমতা দেখাইছস বাপ। চাচা ছাড়া তুমি আমগো বালটাও না। নিজের বিপদ নিজে ডাইকে আইছো, আইজ মজা বুঝবা। এক পাশে শাবল ফেলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মিল্টন। কাঁদতে কাঁদতে কয়েকবার ডাকল, ভাইজান গো, কি হয়েছে আপনার? ওঠেন ভাইজান, এই দেখেন আমরা আইয়া পড়ছি, আর কিছু হইব না। এইটুকুতে আপনার কিছু হইতে পারে না। কত রক্ত পড়তেছে, আল্লাহ গো রক্ষা করো। নাজিরের জ্ঞান নেই, শ্বাস চলছে তবে ধীরে। চোখ দুটো আধ বোঝা, রক্তে ভেসে যাচ্ছে শুকনো মাটি। এভাবে কতক্ষণ বাঁচবে তারও ঠিক নেই। তালেব তারা দিয়ে বলল, বেশি দেরি করা যাইব না, ওকে হাসপাতালে নিতে হইব। কেন এই বিশ্বাসঘাতকের লগে একলা একলা এত দূর আইতে হইব? ওই জানে না ওরা কেমন? এই রাইতের অন্ধকারে গাড়ি পামু কই? গাড়ি লাগবো না, উডা ওরে। গাটে নাও, টলা যা পামু তাই সই। ওই পারে হাসপাতাল। কাঁদতে কাঁদতে মিল্টনের হেঁচকি উঠে গেছে। রক্ত পড়া বন্ধ করার জন্য কাঁধের গামছাটা শক্ত করে ক্ষত স্থানে বাঁধল। তারপর তালেব আর মোকলেস মিলে ধরাধরি করে নাজিরকে নিয়ে গেল ঘাটে। ধান মিলে তালা দিয়ে বাজারের ব্যাগ হাতে নাজির ঠিক পেছনেই ছিল মির্জান। মমিনুল শাহর সাথে কথা বলায় এতই মগ্ন ছিল যে তার উপস্থিতি হয়তো টের পায়নি দুজনের একজনেও। তারা নির্জনে এসে থামতে মিল্টন থামলো, তবে তাদের থেকে বেশ কিছুটা দূরে। এক পর্যায়ে সামিউল নাজমুল শাহরিয়ারকে অস্ত্র হাতে এদিকে ছুটে আসতে দেখে অশনি সংকেত পেয়ে গেল তার মন। সামিউলের আসল রূপ তার অজানা নয়। ধান মিলে আগুন দিতে যাওয়ার পর থেকেই মিল্টন জানে এরা কেউ নাজিরের ভালো চায় না। এগিয়ে যেতে গিয়ে পিছিয়ে এলো সে। একা একা এত মানুষের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তাই সর্বপ্রথম সেখানে থেকে দৌড়ে বাড়ি গিয়ে ভাই মোকলেসকে ডেকে আনলো মির্জান। আসার পথে দেখা হয়ে গেল মাসুমের সঙ্গে। খাবার না খেয়ে স্বামীর অপেক্ষায় বসেছিল মিশ্রে। বোনের এত অপেক্ষা বিরক্ত হয়ে নাজিরকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিল মাসুম। পেলেই যেন ঘাট ধরে টেনে নিয়ে যেত বাড়ি। মিল্টনদের লাঠিসোঁটা হাতে হন্তদন্ত হয়ে কোথাও যেতে দেখে পিছু ডেকে জিজ্ঞেস করল, তখন নাটের গরু কই? আমার বইন্ডারে আশা দিয়া কই উড়াল দিছে? মিল্টন থামলো না, যেতে যেতে উত্তর দিল, আইস বিরাট ফাটাফাটি হইব। ওরা আমাকে ভাইজান রে মারতে আইছে, সব কটারে পিটামো আইস। কেডাই আইছে? ওই মিল্টন, কইয়া যা। দৌড়ে গিয়ে মিল্টনকে চেপে ধরল মাসুম। সব শুনে ভীষণ অবাক হলো, আর না দাঁড়িয়ে তখনই বাড়িতে চলে এলো। রাতের ভোজন শেষে সুজন আর তালেব উঠোনে হাঁটাহাঁটি করছিল। তাদের বিষয়টা জানাতেই আর এক মুহূর্ত দেরি করলো না কেউ। হাতের কাছে যা পেল তা নিয়েই বাপ চাচাদের আড়ালে বেরিয়ে পড়ল তিনজন। তালেব আগে থেকেই ভেতরকার গন্ডগোল সম্পর্কে কিছুটা অবগত, তাই সে বুঝে গেল যে সে নয় বরং খারাপ কিছুই যে হতে চলেছে। নইলে নাজির কথা দিয়ে কথা না রাখার তো ছেলে নয়। কিন্তু আসতে যেন খানিকটা দেরি করে ফেললো সবাই। বাড়ির অনেকেই নাক ডেকে ঘুমোচ্ছে।
মেয়েকে ঘুম পাড়িয়ে পলিও ঝিমোচ্ছে। সৈয়দুন্নেসা তো এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুধু পারুল, মিস্ত্রি আর কাশেম আলী জেগে আছে। ছেলেদের বেরোতে দেখেই আর ঘুমোতে যাননি স্বামী স্ত্রী। বসে আছেন বারান্দায়। ঘরে বিছানার উপর আজ সব মিস্ত্রি বারন্ত পেঁচে হাত বুলাতে বুলাতে অভিযোগ করছে। তোর বাপ খুব খারাপ মানুষ, আজকাল কথা দিয়ে কথা রাখে না। আমার অনুভূতি অপেক্ষার কোনো মূল্য নেই তার কাছে। এমন পাষাণ কবে হলো? তাকে এবার আর মাফ করবো না। আসুক একবার, কথাই বলবো না, তোকেও দেখতে দিব না, বাজে লোক। কেঁদে ফেললো এক সময়। অনুভব করলো গর্বে নড়তে থাকা সন্তানকে। প্রথম প্রথম যখন লাথি মারতো ভয়ে মিশ্রি কেঁদে ফেলতো। মায়ের আঁচলে মুখ গুজে ফুপাতে একদিন তো বললই, পেটে কি যেন ঢুকেছে মা, হঠাৎ লাথি মারে। এখন কি হবে আমার? মরে যাব না তো? মেয়ের কথা দিলারা, জেসমিন, পলি কি হাসাই না হেসেছিল। পারুল মেয়ের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বললেন, ধুর বলদ মাইয়া, পোলা পাইনে আস্তে আস্তে বড় হইতাছে। হ্যাঁ লাথি মারে, ডরের কারণ নাই। তুই আমার পেটে থাকতে কত লাথি মারছোস? ধীরে ধীরে সেই ভয় এখন কাটিয়ে উঠছে মিশ্রি। বরং একদিন বাচ্চা না নড়লে নিজেই চিন্তায় অস্থির হয়ে যায়। বিছানা আজ ফাঁকা। কদিন ধরে শালিক এই ঘরে তার সঙ্গে ঘুমায়। তবে ভাসুরের আসার কথা শুনে আজ নানির সাথে ঘুমিয়েছে। মেয়েটার কোনো কিছু নিয়ে চিন্তা নেই যেন। শুনছান নীরবতার মধ্যেও হঠাৎই বাইরে হট্টগোল শোনা গেল। সুজন মাসুম মিলে সামিউলকে টেনে হিঁচড়ে বাড়িতে ঢোকানো। ঘটনাস্থলে কয়েক ঘা দিয়ে মুখ লাল করে ফেলেছে, হাত পা ছিলে গেছে। কাশেম আলী দালানের ফটক খুলে বেরিয়ে এলেন। কি হইতেছে এইসব? এইটা কারা? সামিউল? একটা দড়ি আনেন চাচা, হারামজাদার আগে বাইন্দা লই। কেন বাঁধবে? কি করছে? তখন 3 ভাইয়ের জোট বাইন্দা কই গেছিলি তোরা? তালেব কই? তাদের চেঁচামেচির শব্দে রুহুল ঘর থেকে বেরিয়ে এলো। কোনো প্রশ্ন না করে নিজেই ভাইদের হাতে দিল মোটা পাটের দড়ি। তার পিছু পিছু মিস্ত্রিও ছুটে এসেছে। রিল ধরে দাঁড়িয়ে বাইরে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। দড়ি দিয়ে সামিউলকে জলপাই গাছের সাথে বাঁধা হলো। এটা সেই জলপাই গাছ যেখানে গত বছর পারভেজকে বাঁধা হয়েছিল। ভাগ্যের ফেরে সেখানে আজ বাঁধা হয়েছে তারই বড় ভাই সামিউলকে। কি ঘটেছে, কেন ঘটেছে, উপস্থিত কেউই বুঝতে পারছে না। এক সময় নজরুল আলমও চোখ ডলতে ডলতে বেরিয়ে এলেন। সামিউলের চোখে ভয় নেই, জলজল করছে শুধু হিংস্রতা। মিস্ত্রির সঙ্গে চোখাচোখি হতেই সে বিশ্রীভাবে হেসে উঠল, চিৎকার করে বলল, রঙিন কাপড় পইরা ঘুরে কেন এই মাইয়া? মাইয়ারে সাদা শাড়ি পরাও। কাশেম, আমি তোমার মাইয়ার বিধবা হওয়ার ব্যবস্থা কইরা আইছি। তোমার নাতি পেটে থাকতেই এতিম হইয়া গেছে। ওই হারামজাদায় আর বাঁচত না। মুহূর্তেই জায়গাটির যেন বিস্ফোরণ ঘটল। মাসুম তেড়ে গিয়ে সামিউলের মুখ বরাবর আরো একটাই প্রকাণ্ড খুশি মারল। তৎক্ষণাৎ দাঁতের সাথে ছোঁচ কেটে বের হতে লাগলো রক্ত। মাসুম মায়ের উদ্দেশ্যে ঘুরছে উঠে বলল, এনে হা কইরা দাঁড়াইয়া রইছ কেন? মিশ্রিরে লইয়া ঘরে যাও। পারুল নিজেও বিস্মিত। ধরার আগেই মাথার ঘোমটাটা কপাল পর্যন্ত টেনে বেরিয়ে এলো মিশ্রে। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলেন আপনি? বিধবা করে এসেছেন মানে? কোথায় উনি? কি হচ্ছে এসব? কেউ জানাও আমায়। মায়ের ভরসা না করে মাসুম নিজে এসে বোনের হাত চেপে তোলো, টেনে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, পাগলের কথা শুনতে হইব না। কারো কিছু হয় নাই। হারাক্ষণ ফাল পারলে পোলাপানের ক্ষতি হইব না। মিশ্রি সে কথা শুনতে নারাজ। তার মন বিকেল থেকে কুড়াক ছিল। এখন তো ভাসুরের কথা শুনে সন্দেহ আরো তীব্র হয়েছে। তবে ভাইয়ের শক্তির সঙ্গে পেরে উঠল না সে। তাকে দাদির ঘরে ঢুকে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে মাসুম ছিঁচিয়ে বলল, শালিক, ওই শালিক, মিশ্রিরে সামলা। সামিউলের লুঙ্গিতে রক্ত লেগে আছে। বাপ চাচাকে বিস্তারিত ঘটনা খুলে বলল সুজন। কাশেম আলী ওখানেই বসে পড়লেন। এমন কিছু হবে বা হতে পারে তা কশ্মিকালেও তিনি ভাবেনি। নজরুল আলম জিজ্ঞেস করলেন, এখন কি অবস্থা? জানি না আব্বা। তালেব মিস্টার আর মিল্টনের ভাই মিল্লা হাসপাতালে লইয়া গেছে। আমি এখন যাবো। এই জানোয়ারের লাইগা যাইতে পারি নাই। বাহি দুইটা তো পালাইছে। আমিও যাবো, আমারে লইয়া যা। সবাই গেছে, কেমনে হইব চাচা? বাড়িতে পুরুষ মানুষ থাকা প্রয়োজন। না, আমি যাবো। তুমি আর চাচায় যাও, আমি আর আব্বা বাড়িতে আছি। সুজন পোশাক বদলে এলো মাসুমকে বলতে মাসুম দীর্ঘশ্বাস ফেলে বলল, মন তো যাইতে চাইতেছে, কিন্তু কেমনে যাই? মিশ্রিটা জানলে কি হইব? ওরা কেডাই সামলাইব? তোমরা আইলে না হই আমি যামু।
আর কথা না বাড়িয়ে তখনই কাসেম আলী আর সুজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকায় করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নাজিরকে। সংকটাপন্ন অবস্থা দেখে তৎক্ষণাৎ তাকে জরুরি বিভাগে হস্তান্তর করলেন চিকিৎসকরা। রাত বেশি থাকা হাসপাতালে চিকিৎসক কম। মিল্টন, তালেব আর মুকলেসের পরিধেয় পোশাকে রক্তে মাখামাখি। মিল্টন ছেলেটা একেবারে দুর্বল হয়ে মেঝেতেই বসে পড়েছে বাচ্চাদের মতন। সারাটা পথ কেঁদেছে সে, সেই কান্না এখনো থামেনি। তালেব অবাক চোখে তাকিয়ে দেখছে তাকে। যেখানে নিজের আপন চাচাতো ভাইরা নাজিরকে রক্তাক্ত করলো, সেখানে কোথাকার কে তার জন্য ফেলছে চোখের পানি। দুনিয়া কত বিচিত্র, তাই না? সাথে বিচিত্র দুনিয়ার মানুষগুলাও। রক্ত পড়া কোনো মতে বন্ধ করা হয়েছে, তবে অবস্থা আশঙ্কাজনক। আদৌ বাঁচবে কিনা বলা যাচ্ছে না। এ ধরনের রোগী সময় মতো উন্নত চিকিৎসার অভাবে অনেক সময় মারা যায়, আবার কেউ কেউ বা আল্লাহর দয়ায় বেঁচেও যায়। সদর হাসপাতালে বেশি সময় তাকে রাখা হলো না। সেই রাতে অ্যাম্বুলেন্সে করে জ্ঞানহীন মৃত্যুপথযাত্রী নাজিরকে পাঠিয়ে দেওয়া হলো সুদূর ঢাকা মেডিকেলে। কাসেম আলী আর সুজন গেল তার সঙ্গে। মিল্টন, তালেবকে নেওয়া হলো না, রক্ত তাদের শরীর ভেজা। বাড়ি গিয়ে পরিষ্কার হতে বলা হলো। মিল্টনকে জোর করে বাড়ি নিয়ে গেল মোখলেস। তার আহাজারিতে পাড়া প্রতিবেশীদের ঘুম একসময় ভেঙেই গেল। বনখড়িয়া গ্রামে নাজিরকে চেনে না এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। জোয়ান থেকে বুড়ো সবাই সঙ্গে তার গলায় গলায় ভাব। ডাঙ্গুলি বা মার্বেল খেলতেও ভুলে না। তাই তার গুরুতর অবস্থার খবরটা সহজেই রাতের আধারে নদীর তটের মানুষদের নিকট পৌঁছে গেল। যার নৌকায় করে এসে হাসপাতালে পৌঁছেছে, সেই জনে জনে খবরটা পৌঁছে দিল। যারা জানে না তারা জানলো সকালে। জানলো চাচা আর চাচাতো ভাইরা রাতের আধারে মিলে এতিম ছেলেটাকে হত্যার চেষ্টা করেছে। এও জেনে গেল দীর্ঘ বছর আগে ফতে আলী শাহকে আর কেউ নয় বরং তার বড় পুত্র এবং পুত্রের শ্যালক মিলে হত্যা করেছে। শেষে দোষ চাপিয়ে দিয়েছে মাস্টার বাড়ির উপরে। সম্পত্তির লোভে ছাড়েনি নিজ ভাই সুবহান আলী শাহকেও। দোকান পাড়ে খবরটা নজরুল আলম ছড়িয়েছে। মমিনুল শাহ রাতে ফিরে পেট পুড়ে খেয়ে জম্পিস ঘুম দিয়েছিল। ছেলেরা ফেরেনি সে খবর জানেন না তিনি। তার ঘুম ভাঙল স্ত্রীর ভয়ঙ্কর গর্জনে। আধ বোঝা চোখে তাকে বিরক্তি নিয়ে বললেন, বেনকালে এমনে ডাকো কেন বউ? তোমার কোন পাকা ধানে মই দিছি? আমনের ডুবটা সিপ দিয়া ধরার দরকার আছিল, কিন্তু আমি এখনো মুখে কথা কইতাছি। আমি আবার কি করছি? আমনের বড় দুই পোলাই কই? কেন ঘরে? ঘরে নাই, সারা রাত কুত্তার বাচ্চাগুলো বাড়িতে নাই। ফিরে নাই মানে? এই প্রশ্ন তো আমার করার কথা। কই গেছে আমার পোলারা? ঘরে বউ রেখা বাহিরে রাত কাটানোর পোলা তো আমার নাজমুলে না। আর নাজিরে কই? সবাই কি কই করতেছে এইসব? এখন পর্যন্ত কত মানুষে বাড়িতে এসে জানেন? মুমিনুল শাহ শোয়া থেকে উঠে বসলেন। দুই ভ্রুর মাঝখানে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কো কি? কেডে আইছে? কি কো আর কইতাছে? আমি তো কইলো রাইতে আইয়া যে ঘুমাইলাম, এমাত্র উঠছি। বালায় বালায় হাসা কথা কন। আজ একটা মিশা কথা কইলে বাড়িত কিন্তু কেয়ামত হইয়া যাইব নাজমুলের বাপ। আপনি জানেন আমি কেমন? না কইলে জানবো কেমনে? আর তোমারে হাসামু কেমনে? বেআইন না কালে কলিমের মায় আইয়া কইল দোহান পাট দিয়া নাকি আলোচনা চলতাছে। কাল রাইতে লোক চক্ষুর আড়ালে নাজিরের আমনে জঙ্গলের মিহি ডাইক্কা লইয়া গেছিলেন। এরপরে সামিউল, নাজমুল আর সাহারিয়ার মিল্লা ওরে মারছে। মিল্টনে আর মাস্টার বাড়ির পোলারা মিল্লা নাকি হাতে নাতে তাগো ধরছে। সামিউলের এখন এই বাড়িতে আটকাইয়া রাখা হয়েছে। এখনো ওই জায়গায় রক্ত লেগে আছে। আমি কিচ্ছু বুঝতাছি না। মাথা মোটা, সব কাম করে না। একটু পর পর মানুষ বাড়িতে আমনেরে খুঁজা যাইতেছে। নাজিরেরও হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে। বাঁচবো কিনা কওয়া যাইতেছে না। কথা বিরতি টানলেন মর্জিনা। কথা বলতে গিয়ে গলায় কান্নারা দলা পাকিয়েছে। অনুনয় করে বললেন, হাসা কইরা কন, আমনে এইসবে নাই তো? মানুষের কথা আমি বিশ্বাস করি না। এর আগে নাজিরও আমারে কইছে আমনে খারাপ মানুষ, ওর মায়েরে নাকি মারছেন। আমি বিশ্বাস করি নাই। কন না, আমনে করেন নাই? আমার পোলা দুইটা এমন করে নাই? নাজির ভাই বলতে তো হেরা পাগল।
মুমিনুল শাহর মুখমণ্ডলে অবিশ্বাস, আতঙ্ক ফুটে উঠেছে। বিছানা থেকে নেমে লুঙ্গি ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অবিশ্বাস্য দৃষ্টিতে স্বামী যাওয়ার পথে হাঁ করে তাকিয়ে রইলেন মর্জিনা। চোখের সামনে থেকে বিশ্বাসের কালো পর্দাটা যেন সরে গিয়ে এবার যেন সব স্পষ্ট, তবুও অবচেতন মনে মানে না মুমিনুল শাহ। সাত সকালে গোসল সেরে ভালো পোশাক পরিধান করলেন। বাড়িতে পুরুষ বলতে শুধু পারভেজ আর জাহিদ। পারভেজের কানে সব খবরই এসেছে, তবুও সে নির্লিপ্ত। আপন ভাইকে ছাড়াতেও যায়নি সে। নাজিরের অবস্থা জানতে গিয়েছিল মিল্টনের কাছে। মিল্টন বাড়িতে নেই। ভোর থেকে মাস্টার বাড়ি বসেছিল, তারপর তালেবের সঙ্গে রওনা হয়েছে শহরে। মোখলেসও দূর দূর করে পারভেজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তার মতে সেও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ঘটনাস্থলে না থাকলেও ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল, যা পুরোপুরি মিথ্যে। পারভেজ জানতোই না কিছু, জানলে কখনোই এমন কিছু হতেও দিত না, সাবধান করত। বাড়ি থেকে বের হওয়ার অভিমুখে মুমিনুল শাহকে আটক করে ফেলল নজরুল আলম, রুহুল আর মাসুম। ভয়ে ঘাম ছুটে গেল লোকটার। আমতা আমতা করে বললেন, তোরে এই সময় এনে কেন? যা এনতে। জীবনে তো কম অত্যাচার জুলুম অন্যের উপরে করস নাই, এখন অতিরিক্ত চালাকি করতে গিয়া কেমনে ফাঁসলি দেখ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। রুহুল মাসুম ওরে ধর তোরা, না হইলে শয়তানটাই পালাইব। ওই ভুইলা গেছিল কার পেছনে যে লাগছে। গ্রামের দরিদ্র মানুষেরা অনেক আগে থেকে এদের দুই ভাইয়ের উপর নারাজ ছিল, তাই তারাও সুযোগটা হাতছাড়া করলো না। শেষ মুহূর্তে মুমিনুল শাহ আর পালাতেই পারলেন না। তাকে ধরে নিয়ে বাঁধা হলো বটতলায়। সেই বটতলায় যেখানে সাবেক চেয়ারম্যান আতাউর রহমানকে ঢাল হিসেবে ব্যবহার করে এতকাল তারা গ্রামের নারীদের বিচার করেছে। নিজ স্বার্থে এক ঘরে করেছে বহু পরিবারকে। বেলা বাড়তে চেয়ারম্যান নুরুজ্জামানকে খবর দিয়ে আনা হলো। তিনি সব শুনে পুলিশে খবর দিয়ে তাকে আর সামিউলকে পুলিশের হাতে তুলে দিলেন। এই প্রথম শাহবাড়ির কোনো বউ শালির সবাই এসে আঁচলে মুখ গুজে কাঁদলো। এভাবেই বুঝি কর্ম ফিরে আসে। চারিদিকে মানুষের কোলাহল, আহাজারি ভেসে বেড়াচ্ছে। রক্ত, ইনসুলিনের বিদঘুটে গন্ধে নাকে আঁচল চেপে ধরলেন পারুল। গতকাল বিকেল থেকে মিশ্রি হাসপাতালে ভর্তি, হাতে স্যালাইন ঝুলছে। পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন পারুল। স্বামীর মরণাপন্ন অবস্থার সংবাদ পেতে কাঁদতে কাঁদতে বেশ কয়েকবার জ্ঞান হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা। না খাওয়া বাদ দিয়েছে। শেষ আর উপায়ন্তর না পেয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছেন কাশেম আলী। সন্তান প্রসবের সময় এখনো হয়নি। ডাক্তার বলেছে স্যালাইন শেষে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। স্ত্রীকে সরিয়ে মেয়ের শিয়রে বসলেন কাশেম আলী। মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগে আম্মা? ভালো না আব্বা, মনে হচ্ছে মরে যাব। এমন কথা মুখে আনতে হয় না আম্মা। তোমার ভিতরে এখন আরও একটা প্রাণ আছে। তুমি এমন করলে তার কি হইব? সে কেমনে দুনিয়া আলো দেখব? নাজির জানলে কতটা কষ্ট পাইব কত। আমিও তো কষ্ট পাচ্ছি। তোমরা আমায় নিয়ে যাচ্ছ না কেন? উনি কেমন আছে, কি অবস্থায় আছেন? আমি নিজ চোখে দেখতে চাই। বেঁচে আছে তো? হায়াত মুহূর্ত আল্লাহর হাতে। হায়াত পুরানোর আগে যাই হয়ে যাক, কেউ মরে না। তোমার অবস্থা দেওয়া আম্মা, এই অবস্থায় তোমার ডাহা শহর লইয়া যাওয়া সম্ভব? আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী সুস্থ অবস্থায় যাতে তোমার কাছে ফিরিয়ে দেয়। মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর বান্দারে কখনো ফিরায় না। এখন তোমারে অনেক ধৈর্য ধরতে হইব। মাইয়া মানুষের এইটুকু ধৈর্য না ধরলে চলে? তুমি তো আমার বুঝদার মাইয়া। মিষ্টি মাথা নাড়ল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু। এখন এসব কঠিন কঠিন কথা তার মাথায় ঢুকছে না। মনে পড়ে আছে দূরের হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা জ্ঞানহীন স্বামীর উপর। পারুল স্বামীকে আড়লে নিয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে বললেন, আমি তো চিন্তায় চিন্তায় শেষ। তালেবের আব্বা, জামাই বাঁচব তো? আমার মাইয়াটা অল্প বয়সে বিধবা হইয়া যাইব না তো? স্ত্রীর কথায় কাশেম আলী যেন মেজাজি হারালেন। ধমক দিয়ে বললেন, একটা দিমু ধইরা, এগুলো কেমন কথা? আল্লাহ নিশ্চিত ভালো কিছু করব, দোয়া করো। পোলাডায় জীবনে অনেক কিছু সহ্য করেছে, শেষ সময় আইয়া একটু সুখের মুখ না দেখে এইভাবে শেষ হইতে পারে না। পারুল মেয়ে আর মেয়ের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। রবের কাছে কম তো দোয়া করছেন না। প্রয়োজনীয় ঔষধ নিয়ে তালেব ফিরতেই পুনরায় মিস্ত্রিকে কাছে গেলেন। নাজিরের জ্ঞান ফিরল 3 দিন পর। মুখে এখনো অক্সিজেন মাস্ক লাগানো, স্যালাইন চলছে দ্রুত। চোখ খুলে অপরিচিত স্থান দেখে মস্তিষ্ক কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিল। তার হঠাৎই
মধ্যেই শোনা গেল অপরিচিত এক নারী কণ্ঠস্বর, ঘাড় খাত করে। নারী কণ্ঠস্বরের অধিকারীকে তা দেখে শক্তিটুকু নাজির পেল না। কিছুক্ষণ পর শোনা গেল অপরিচিত পুরুষ কণ্ঠস্বর। এখন কেমন অনুভব করছেন? কোথাও কষ্ট হচ্ছে? সাদা অ্যাপ্রন পরা লোকটাকে চিনতে পারল না সে। চেনার অবশ্য কথাও নয়। কিছুক্ষণ ভাবার পর ঠাউর করতে পারল ভদ্রলোক ডক্টর। উত্তরের আশা না করে তিনি নিজে নারী নক্ষত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। হাতে স্যালাইনের পাওয়ার কমিয়ে দিয়ে বললেন, সব ঠিক আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, চিন্তা নেই। আরো কি কি যেন বলল। তার কিছুই নাজিরের শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো না। মুখ থেকে অক্সিজেন মাস্ক, বুক ভরে প্রাকৃতিক শ্বাস নিল সে। কেবিনও বদলানো হলো। নাজির বেঁচে আছে, আবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছে, এটাই তো অবাক করার বিষয়। পেটের ভেতর ধারালো অস্ত্র যখন প্রবেশ করেছিল তখনই সে ভেবে নিয়েছিল এখানেই হয়তো তার জীবনের সমাপ্তি, তার যাত্রাপথের সমাপ্তি। তবুও মনে ক্ষীণ আশা ছিল, হয়তো ছিল রবের প্রতি বিশ্বাস। নিজেকে ধাতস্থ করে আশেপাশে কাউকে খুঁজলো সে, না পেয়ে হতাশ হলো। সাদা পোশাক পরিহিত সেবিকাকে জিজ্ঞেস করলো, আমার বউ কই? ও এর বাড়ি তো দাদি আর আব্বাই আইতে দেয় নাই। এই অবস্থায় এতটা আওয়া সম্ভব? এটা সদর হাসপাতাল না? না, ডাহা হাসপাতাল। তোর অবস্থা অনেক খারাপ আছিল, পরে সদর থেইকা তোরে ডাহায় পাঠাইছে। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরলো। তাল মিস্ত্রি ঠিক আছে? হয় জানে? না জানলে জানানোর দরকার নাই। ওই সব জানে, পুরা গ্রাম এই খবর ছড়াইয়া গেছে। ওর কাছ থেকে কেমনে গোপন কইরা রাখি? তুই নিজের কথা ভাব। তাড়াতাড়ি সুস্থ হইতে হইব, আগের মতো দৌড়াদৌড়ি করতে হইব। কত কাম, আমি ডাক্তারের লগে কথা কইয়া দেখি, মনে তো হয় না এত তাড়াতাড়ি যাইতে পারবি। যদি আবার সদরে বদলি করা যায়। আর কখনো আগের মতো পুরোদমে চলতে ফিরতে পারবে কিনা নাজির নিশ্চিত নয়। কিডনির পাশ ঘেঁষে আঘাত লেগেছে, আদৌ কি ঠিক হওয়া সম্ভব? জড়ানো কঞ্চে ভাঙা ভাঙা শব্দ প্রয়োগ করে বলল, আর হ্যাঁ গো, কি খবর? সবাই জানার পরেও ওগুলোইয়া চিন্তা নাই। ওই স্বামীউলডারে ধইরা আমি আর সুজন ভাই বাড়িতে নিয়ে বাঁধছিলাম। এমন মাইর দিছি না হালার পুত্রে, তাও কি সাহস! সময় মতো মিল্টন না দেখলে কি যে হইতো। পরের দিন মুমিনুল শাহ পালানোর সময় চাচা আর রুহুলের কাছে ধরা খাইছে। বটতলায় সালিশ হইছে, চেয়ারম্যান চাচাই দুইটারই পুলিশে ধরাইয়া দিছে। এখন বইয়া জেলের হাওয়া খাইতাছে। ছোট দুইটার খবর নাই, কই পলাইছে কেডাই জানে। আমি সবাইরে বইলা দিছি গ্রামে ঢুকলেই যাতে বাইন্দা ফালায়। হেগো নানার বাড়ির কাছেও লোক ঠিক করে রাখছি, হেনে গেলেও ধরা খাইব। কত বড় জানোয়ার হইলে এমন কাম করে, এক্কেবারে বাপ চাচাদের মতো হইছে। দেখ কেমন বংশ লইয়া এতকাল বড়াই করছুস। সুস্থ হওয়ার পরে আমার লগে থানায় যাইবি, হত্যা মামলা দিতে হইব, যাতে কয়েক বছর জেলে পয়সা মরে। আরো কিছুক্ষণ কথা বলে মাসুম চলে গেল। মিল্টন প্রবেশ করলো ভেতরে। ছেলেটা কাঁদছে, তবে এই কান্নার কষ্টের নয়, বরং আনন্দের। নাজির তার দিকে ফিরে জিজ্ঞেস করলো, তুই বেড়া মানুষের কান্দোস কেন বলত? তোর আবার কিছু করা নাই তো? তো কানবো না? আমি তো মনে করছিলাম আমনেরে হয়তো আর দেখতেই পাবো না। আর একটু আগে আইলে এমন কিছু হইতো না। সব দোষ আমার ভাইজান, সব দোষ আমার। দোষ তোরও না, আমারও না। এটা হইল ভাগ্য। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তুই সময় মতন আইসস। রক্তের লাগে মাইনসে কেমনে বেইমানি করে ভাইজান? আর কেউ না জানুক, আমি তো জানি। ওই নাজমুল শাহরিয়ারের আমনে কখনো নওশাদ ভাই থেকে আলাদা মনে করেন নাই। সামিউল ভাইরে নিজের বড় ভাই মনে করছেন। এমন একটা কাম করার আগে তাগো হাত কাঁপলো না? নাজির বিষণ্ণ হাসলো। জন্মদাতা পিতা আর আপন ভাইকে যারা লোভের কাছে বলিদান করেছিল, তাদের তো সন্তানেরা ব্যতিক্রম হবে কি করে? আম গাছে কি আর কখনো জাম ধরে? চোখ বুঝলো নাজির। ভাগ্যিস নওশাদটাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল ভেবেই স্বস্তির নিঃশ্বাস পেল। নইলে এই ঝড় তার উপর দিয়েও বইত। ছেলেটা নাজিরের মতো এত শক্তিশালী নয়, নরম মনে সরল মানুষ। তবু কিভাবে যেন সিরাজের বেলায় কঠোর হয়ে গিয়েছিল। নাজির জিজ্ঞেস করলো, ঘরের কামের কি খবর? দালানের কাম এখনো শুরু হয় নাই। আমনে যে অবস্থা, মরিটা শুকাইলে পরের দেওয়াল দিব। শুরু করতে কইয়া দিস, না হইলে থাকবো কই। এক কাম করিস, মাটির ঘরের পাশে টিনের ঘর তোল। দালান নয় পরে ধীরে সুস্থে করা যাইব। আচ্ছা ভাইজান, আমনে বিশ্রাম নেন, এইসবের লেগে আমি আসি। তার আগে ক, গরুটে সরাইছস? সুযোগ পাই নাই। দুধ তো হাস নাই?
লতিফার মোকলেসে মিল্লা রোজ দোহাইয়া ঠিক জায়গায় পৌঁছে দিছে। 2টার বাছর হইব। একটা গরু বেচে বাকিগুলো রাইখা দে। যে অবস্থা আমার, আদৌ সুস্থ অমুক কিনা ঠিক নাই। নতুন করে গলকর করতে হইব। কত খরচ? ভাই এমন কইরেন না। নওশাদে চিঠি পাঠাইছে। না, এই মাসেরটা এখনো আয় নাই মনে হয়। আইসি বিদেশ না থাকলে আমার জায়গা ওরে থাকতে হইতো। মিল্টন দীর্ঘশ্বাস ফেলল। ভাই সমতুল্য নাজিরের কথা শুনে তার কষ্ট হচ্ছে। দুপুরের দিকে মিল্টনকে জোর করে খেতে পাঠিয়ে দিল নাজির। ছেলেটা আঠার মতো লেগেছিল। তার আপাতত খাবার খাওয়া নিষেধ। স্যালাইন চলছে। পাশের বিছানায় এক বৃদ্ধ লোক নামাজ পড়ছে, বুক সমান দাড়ি। মোনাজাত শেষে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। তার দৃষ্টি এড়ালো না নাজিরের। অনেক দিন সে নামাজ পড়ে না। রবের সামনে সিজদা করে না প্রতিশোধ আর রক্তের স্বাদ পাওয়ার পর থেকে আমূল পরিবর্তন হয়েছে তার। পাপের তকমা লেগেছে নামের পাশে। অথচ কথা ছিল জন্ম তার, যথাতথা কর্ম হোক ভালো। বৃদ্ধ তাকে তাকিয়ে থাকতে দেখে ফোকলা দাঁতে হাসলেন খুব খুব করে। কেসে বললেন, আল্লাহ ছাড়া মানুষের আর কেউ নেই, দুনিয়ার তো আরো নেই। তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, সৎ পথে চলতে হইব। জীবনে কখনো অসৎ পথে চলার নাই মনে হয়। বইরাকালে যত জ্ঞান বিতরণ। বৃদ্ধর হাসি চড়া হলো। আজকাল চোখে বোধহয় কম দেখেন, তাই সামান্য এগিয়ে এসে ছেলেটাকে ভালো করে দেখলেন। এই বয়সী ছেলেরা গুরুজনদের মুখের উপর এভাবে কথা বলে না। তবে এই ছেলে বলছে। তিনি বুঝে গেলেন ছেলেটা তেড়া। জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেটাই করছেন? কোন আকাম করতে গেছিলাম? আকাম করলে কি অবস্থা আমার হইতো? এই বয়সে বেশি তেরামি করা উচিত না। তো কোন বয়সে করবো? হাসির চোটে গা দুলে উঠল বৃদ্ধর। নাচি বিরক্ত হলো। বইরা মানুষগুলো জন্মের বিরক্তিকর। হাসেন কেন মিয়া? এমনি হাসি। বিয়া শাদী হয়েছে? আর 2-3 মাস পর বাপ হমো। বউ কই? এই 2 দিনে তো দেখলাম না। গর্ভবতী মাইয়া মানুষ, তাই শ্বশুর আইতে দেয় নাই। মনে হয় কাইন্দা ভাসাইতেছে। আপনারটা কই, আছে না গেছে? গেছে। ইন্নালিল্লাহ। ধরে বেড়া, মরে নেই, এখনো জীবিত আছে। তাহলে গেছে বলেন যে তালাক হইছে? না, চাইছিল কিন্তু আমি দেইনি। গুসা করছে। বইরা বয়সে এত গম বাইয়া করতে? জোয়ান কালেই করছিল। সেই যে মুখ দেখমু না কয়ে গেল আর এলো না। পোলা ফেন্ডি হয়েছে মা ভক্ত, এখন হ্যাঁ লগই থাহে। পরকিয়া করতে গিয়ে ধরা গেছিল নাকি? বেড়া মানুষগুলো এত খারাপ। আমি তো জীবনে একটার মেহি যা ভালো করে চাইছিলাম ওইটারে এখন বিয়া করে সংসার করতেছি। ওইসব কিছু না, তার থেকেও বড় কোনো অন্যায়। চুরি ডাকাতি, খুন খারাপি, বউ পিটানো? না, বউ পিটালে তো সংসার ভাঙে না। বৃদ্ধর অদরে হাসিটা মিলিয়ে গেল। বালিশ উঁচু করে পিছে হেলান দিলেন, বললেন, কিছু একটা তো করছি, তবে তা ভুল। জান না বুঝা করা ভুল হয়তো ক্ষমা করার যোগ্য না। হাতে পায়ে ধরার পরও ফেরা চাইলো না। মাইয়া মানুষ অনেক অভিমানী হয়, তবে রাগলে হয়ে ওঠে ভয়ঙ্কর। তাগো অভিমান ভাঙা সহজ হলো, রাগ ভাঙা কঠিন। সেই মাসুল এতগুলো বছর ধরে দিতাছি, আগাকিত্ব যন্ত্রণা ভোগ করতেছি। এই যে বছর খানেক আগে ধরা পড়ছে একটা কিডনি নষ্ট। পাকস্থলীর অবস্থা ভালো না। যেই কিডনি ভালো আছিল সেটাও নষ্ট হওয়ার ভূতে। বেশি দিন মনে হয় বাঁচবো না। শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইব। নিজের আল্লাহর পথে বিলাই দেব। আল্লাহ ছাড়া আর কেউ নেই। আহা, সঠিক সময় যদি বসতাম। জীবনে আর ভুল পথে হাঁটিস না ভাই। আজকার অবস্থা থেকেও শিক্ষা নেই। আল্লাহরে নারাজ করিস না, বউর মনে কষ্ট দিস না। শেষ বয়সে একলা থাকা অনেক কষ্টের। হ্যাঁ, বইয়া বই অন্যের অন্যায় সহ্য করবো। যে সয় সে রয়, বিচারের মালিক আল্লাহ। আমি আর তুই কেডা? আল্লাহর কাম আল্লাহরে করতে দে। অপরাধ কইরা মানুষ কখনো পালাইতে পারে না। তুই নিজের মিহি চাইয়া দেখ, তুই নিরাপদ সত্য। নাজির দৃষ্টি সরিয়ে নিল। সে নিরাপরাধ নয়, হয়তো এক সময় সৎ ছিল, তবে নিজের সাথে পবিত্র শব্দটা জুড়তে আর ইচ্ছে করে না। সে যে কি ভয়ানক কাজ করেছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অথচ মূর্খ নাজির রবের কাছে একবারও ক্ষমা চাওয়ার কথা ভাবিনি। স্ত্রী কিছুটা জানে, ফলে মেয়েটাকে বহুদিন ধরে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। কত স্বার্থপর হয়ে গেল নাজিরটা। তার কি নিজের কর্মের জন্য কিছুটা হলেও অপরাধবোধ হচ্ছে? সে কি নিজেকে অতিরিক্ত সাহসী বুদ্ধিমান ভাবেনি? নিজের থেকে নিজেই পালিয়ে বাঁচেনি, করেনি কি ছলো না? আসলেই তো সে কে বিচার করার? আর এইটাই বা কেমন বিচার? মৃত্যু অনিবার্য।
মৃত্যু কখনো কারো পূর্ণাঙ্গ শাস্তি হতে পারেই না। মানুষের দেওয়া শাস্তি স্রেফ মৃত্যুদণ্ড, কিন্তু রবের শাস্তি তার চেয়েও ভয়ঙ্কর। নাজির চোখ বুজে রইল। এতটুকু পথ যাত্রা করতে যা যা জীবনে করেছে সব চোখের সামনে ভেসে উঠেছে। মনে জাগছে প্রশ্ন, মস্তিষ্ক বলছে যদি আজ সূর্য আলো দেখতে না পেত, যদি সে মরে যেত, কি নিয়ে দাঁড়াতো সে রবের সামনে, কি উত্তর দিত? অস্থিরতায় ঘাম ছুটে গেল নাজেরের। টের পেল সেই ঘাম কেউ মুছে দিচ্ছে, হয়তো মিল্টন। চোখ খুলে দেখতেই ইচ্ছেই হলো না। নাজেরের মনে হলো সে মরার মতো বেঁচে আছে, যেই জীবনে রবের সান্নিধ্য নেই, সঠিক একটি যাত্রা নেই, সেই জীবন কখনো সফল হতে পারে না। মানুষ পাপ করতে ভয় পায়, নয়তো পাপের দ্বার প্রান্তে পৌঁছে আফসোস করে। কিন্তু নাজির বোধহয় মাঝপথে আফসোসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যতদিন হাসপাতালের বিছানায় ছিল ততদিন সে ভেবেই পাড়ি দিয়েছে দিন। কোনো এক সময় বনখড়িয়া গ্রামে প্রতাপের সহিত মাথা তুলে দাঁড়িয়ে থাকা শাহবাড়িতে আজ আর আনন্দ নেই, সম্মান নেই। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা মর্জিনা নিশ্চুপ। ছোট ছেলে জায়েদকে নিয়ে পড়ে আছেন সংসারে। থানায় যাননি, আর স্বামীর মুখোমুখি হওয়ার ইচ্ছেও নেই। ভাইরা গতকাল সে ঘুরে গিয়েছে, বোনকে সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছে, তবুও যে কিসের আশে তিনি পড়ে আছেন এখনো এখানে। মর্জিনা কঠোর এক নারী, অন্যায় মিথ্যা সহ্য করতেই পারেন না। তাই একজন ঠকবাজ খুনির সাথে জীবনের বাকি দিনগুলো পার করতে তার বিবেক বেয়ে বাঁধবে। অথচ কত যুগ সত্য না জেনে লোকটাকে ভালোবেসে গেছেন, বিশ্বাস করেছেন। যদি আত্মতা পাপ না হতো তাহলে এতক্ষণে হয়তো এই লজ্জা থেকে পালিয়ে যেতেন তিনি। শিউলি এসে ডাকল। মর্জিনা তাকালেন এবার একবার, নির্ঘুম চোখ জোড়া লাল চুকটুকে হয়ে আছে। গ্রামের আকাশে রোজ রোজ এক একটা নতুন সত্য সূর্যের আলোর মতো ঝলমল করে উঠছে, বাতাসের বেগে ছড়িয়ে যাচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে। ফতে আলী শাহর মৃত্যু থেকে শুরু করে নাসরিনের খবরটাও অন্ধকারের নিচে এখন আর চাপা নেই। সবার সামনে সত্য উন্মোচন হয়ে গেছে। ন্যায় পেয়েছে নাসরিন। মর্জিনা প্রাণহীন কণ্ঠে বললেন, তোমার বাপে আইলে যাইওগা। আম্মা কি করেন সব? তিনি যদি আইয়ে এক খুনির লেগে অপেক্ষা করবা? বিবেকে বাঁধবো না? উনি কিছু করেন নাই আম্মা। অন্যায়ের সাথ দিছিল, ঠিক সময় মাস্টার বাড়ির পুরুষটা না পৌঁছাইলে খুনটাও কইরা ফেলাইতো। এমন এক জানোয়ারের লগে কেমন সংসার করবা? দুটি কেঁদে উঠল শিউলি। শাশুড়ি গা ঘেঁষে বসে পড়ল। মর্জিনা নড়লেন না, গম্ভীর হয়ে বললেন, এই সংসারে কি আছে তোমার? কিচ্ছু নাই। এইদিকে আমার সব আছে, স্বামী সন্তান সব। এই সংসারের পেছনে আমি বহু বছর খাটছি, শেষমেশ পাইলাম কি? প্রতারণা। এক অমানুষের লগে গড় করছি, যে নিজের বাপ ভাই ভাবি এমনকি ভাই পুত্রেও ছাড়ে নাই। লগে দুইটা খুনি পয়দা করছি, সবাই সি সি করতেছে। এই মুখ আমি কেমনে দেখামু? কারে দেখামু? মর্জিনা বেগম তার পোলাগো মানুষ করতে পারে নাই, সে একজন খারাপ মা। এই সংসারের প্রতি আমার আর মায়া নাই, আমিও আজ সমান অপরাধী। কার কাছে মাপ চাইমু? আল্লাহ। অধিক শোকে বাদর হয়ে গেছেন মর্জিনা। পুনরায় বললেন, পারলে আমারে মাফ কইরা দিও। আমার পোলাডার লাগিয়া তোমার জীবনে কালি লাগলো, তবু চিন্তা কইরো না। ওই জানুয়ারের থেকে তালাক নেওয়াইয়া ভালো এক পোলার লগে তোমার বিয়া দিমু। এমন কথা মুখে আইনের না আম্মা। পুরুষের প্রতি মাইয়া মানুষের এত দুর্বল হইলে চলে না। আমারই দেহ না, এই পাওনা আসিল আমার, এর লেগে এই সংসারে বান্দির মতো খাটছি। শিউলি নাক টানলো। মর্জিনা জাহিদকে ডাকলেন, তুই আমার শেষ ভরসা ভাব। এখন থেকে আমার একমাত্র পোলা। তুই ক, বাপ ভাইয়ের সাথে হাঁটবি নাকি আমার লগে যাবি? জাহিদ ভাবার সময় নিল না, বলল তার সাথেই যাবে। মর্জিনা সন্তুষ্ট হলেন। বিথি ব্যাগপত্র গোছাচ্ছে, সুমা মাকে সাহায্য করছে। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে দাদির ঘরে এলো। দাদিকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে বলল, আমরা জায়গা দাদি। ছেলে দেবর জেলে যাওয়ার খবর শোনার পর থেকে তিনি চিন্তিত। কতবার পারভেজকে বলেছেন, হয় আমারে নিয়ে চল, নয়তো সাদ্দাম রে আইতে ক। পারভেজ মুখের উপর বলে দিয়েছে পারবে না। অমন ভাই সে চায় না। আয়শাও কি খবরটা শোনেনি? না হলে জামাইকে নিয়ে এলো না কেন? সে তো বড় ভাই অন্তঃপ্রাণ। নাতির কথায় সোজা হয়ে বসলেন। কই যাস? নানার বাড়ি। ফরিদা উঠে এলেন। ছেলের ঘরে যেতেই দেখতে পেলেন পুত্রবধূ আর নাতনি মিলে সব গুছিয়ে নিচ্ছে। জিজ্ঞেস করলেন,
যাও কই তোমরা? আমার বাপের বাড়ি জায়গা এইখানে থাইকা আর হইব কি? আপনার পোলা এত সহজে ছাড়া পাইব বইলা মনে হয় না। রোজ প্রতিবেশীরা আইয়া কি কয় আর না কয় শোনায়। স্কুলে গেলেও ওরে খেপায়। আজ সকলেও কয়টা বেটা আইছে এই বাড়িতে, 2টা পোলা পাইন লইয়া আমার আর থাকা সম্ভব না। তোমার বাপেরে কও না কেন, যদি জামিনের চেষ্টা করতো? আমার বাপের থানা পুলিশ করার বয়স আছে? সোনার গহনাগুলো ব্যাগে ঢোকাতে লাগলো বিথি। ফরিদা হাত থেকে সেসব কেড়ে নিলেন। এরই তো আমার গহনা, কখন আলমারি থেকে সরাইছো? জামাই নাই, পোলা জেলে, এসব দিয়া কি করবেন? আমি লইয়া গেলাম, পলাই পান্ডি লইয়া তো চলতে হইব। ফরিদা আটকে উঠলেন। সামিউলের বিয়ের সময় যা গয়না দেওয়ার দিয়েছেন এগুলো পারভেজের জন্য রেখেছিলেন, তাই নিয়ে গেলে পারভেজটার কি হবে? বাইরে গিয়ে চিৎকার করলেন, পারভেজ কই তুই বাপ? দেখ সব লইয়া আইতাছে তোর ভাবি। পারভেজ সবই বাড়িতে ফিরেছে। কল্পার গিয়েছিল হাত মুখ ধুতে, মায়ের চিৎকারে চলে এলো। তোর ভাবি একেবারে বাপের বাড়ি যাইতাছে গা। সব গয়নাগাটি, টেহা পয়সা, এমনকি ঘরের ঝাড়ু পর্যন্ত লুটপাট কইরা লইয়া যাইতাছে। তোর কি হইব? চলবি কেমনে? তোর বাপ নাই, ভাই কত জায়গা থাইকা ধার দেনা কইরা রাখছে। ব্যবসাটাই বা একলা একলা কেমনে সামলাবি? ঋণ কেডা শোধ করব? পাওনাদার তো তোরে ধরবো। বলদামি করিস না। ললাটে চিন্তার ভাঁজ পড়ল পারভেজের। মাল কেনার নাম করে অনেকগুলো টাকা ধার করেছে সামিউল। কিছু মালামাল গুদামে আটকে আছে, তার একার পক্ষে সব সামলানো আসলেই সম্ভব নয়। আব্বাসটাও কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে। আসন্ন ঝড় টের পেয়ে সে তাই মায়ের কথায় ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরল। বছরের প্রথম রংধনু উঠেছে আকাশে। মায়ের চোখ ফাঁকি দিয়ে ভাইকে সঙ্গে নিয়ে ফটকের বাইরে চলে এসেছে সুজাতা। সমবয়সীদের পেয়ে খেলাধুলায় মেতে উঠেছে। কন্যা বেলিকে নিয়ে পলি বসে আছে বারান্দায়। দিন 3 আগেই পরিবার নিয়ে নতুন দালানে উঠেছেন কাশেম আলী। হাসপাতালে পাঠ ছুকে নাজিরকে বিকেলের দিকে বাড়িতে আনা হলো। শাহবাড়ি নয়, মাস্টার বাড়ি। ডাক্তার বলেছেন ঘা শুকোনোর আগ পর্যন্ত কোনো ধরনের ভারী কাজ করা যাবে না, ঠিকমতো খাওয়া দাওয়া এবং বিশ্রাম নিতে হবে। তাই কাশেম আলী এবং তালেব জোরপূর্বক তাকে নিয়ে এসেছে এখানে। মিশ্রি নিজেই চলাফেরা করতে পারে না, তাকে না খাইয়ে দিলে খাবার ছুঁয়েও দেখে না। আর নাজির তো এক জায়গায় স্থির থাকার ছেলেই নয়। তার বাড়ি এখন আর বাড়ি নেই, দুনিয়ার যত বিশ্বাসঘাতক দিয়ে ভরা। তাই কাশেম আলী বলেই দিয়েছেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত শ্বশুর বাড়ি তোর থাকতে হইব, না হইলে মাইয়া নাতিন দিমু না, বাকি জীবনে একলা পড়িয়া মরবি। না চাইতো নাজির মেনে নিলেও গর্ভবতী স্ত্রীর যত্ন করার মতো অবস্থায় সে নেই মাথা গোছার ঠাঁই। শ্বশুরবাড়ি ছাড়া গতি কোথায়? তারা যা করছে নাজিরের জন্য, এতেই তো তার কৃতজ্ঞতার শেষ নেই। অথচ একসময় এদেরকেই নিজের শত্রুই মনে করতো সে। স্বামীর ফেরার খবর পেয়ে অসুস্থ শরীর নিয়েই দাদির ঘর থেকে বেরিয়ে এলো মেশরে। পেটের ভারে শুধু দৌড়তেই পারল না, দরজার কাছে এসে দেয়াল ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। এতটুকু পথ আসতেই ঘাম ছুটে গিয়েছে। কাঠের দরজায় নতুন রং করা হয়েছে। অসাবধানতায় হাতে লেগে গেল পরিধেয় পোশাকে। মুছতে আচমকা তার হাতটা কেউ খপ করে টেনে ধরল। বুক থরফর করে উঠল মিশ্রির। সামনে তাকাতে দেখতে পেল নাজিরকে। চোখাচোখি হলো দুজনের। মনে হচ্ছে কত কত যুগ পর যেন একে অপরকে দেখছে। যুগ না হলেও বহুদিন, বহু মাস তো হবেই। নাজির তার হাত ধরে ঘরের ভেতর নিয়ে এলো, বিছানায় বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দরজার বাইরে পায়ের আওয়াজ পেয়ে বুঝে গিয়েছিল কে এসেছে। মেয়েটা আগে থেকে বেশ মোটা হয়েছে, সৌন্দর্যে ফাটা পড়েছে। কোমল স্বরে জিজ্ঞেস করলাম, কেমন আছে আমার তাল মিস্ত্রি? হাসপাতালে নাকি ভর্তি আছিল? কি হয়েছে ময়না পাখি? ফ্যাসফ্যাস করে কেঁদে দিল মিশ্রি। এতদিনে জমানো সব অভিমান চোখের অশ্রু হয়ে ঝরে পড়েছে। নাজির তাকে কাঁদতে দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো তার এটাই শেষ কান্না। আর কখনো স্ত্রীকে সে কষ্ট দিবে না, কখনো ছেড়ে যাবে না। মন ভাঙানোর জন্য কথা ঘুরালো। হে হে, কি অবস্থা হয়েছে চেহারা সুরতের? ঘুমানো কয়দিন? আমি তো প্রথমে চিন্তামই পারি নাই। আমার আম্মা তার মায়ের খুব কষ্ট দিতেছে, তাই না? বুক থেকে মাথা তুললো মিশ্রি। বাম হাতের পিঠে অশ্রু মুছে জিজ্ঞেস করলো, কে কার আম্মা? তোমার প্যাডে যে আছে মাইয়া তো বাপের আরেক মা। মেয়েই যে হবে বুঝলেন কি করে? মনে হইল। আমার তো মনে হয় ছেলে হবে। সময় অসময় জোরে জোরে লাথি দেয়।
একেবারে বাপের মতো খারাপ, আমার শুধু কষ্ট দেয়। মিছরি উঁচু পেটে হাত ছোয়ালো নাজের, মাথা নুয়ে আলতো চুমু খেয়ে বলল, ওর বাপে আর কষ্ট দিব না। আর দেওয়ার সুযোগ পাবে, যে কষ্ট দিয়েছে তাতেই তো আমার অবস্থা খারাপ। বাঁচবো কিনা সন্দেহ। মনে হয় ওপাড়ার বিন্দুর মতো আতুর ঘরেই মরে যাব, শরীর আর চলেই না। নাজিরের মেজাজ খারাপ হলো, গাল দুটো চেপে ধরে ধমক দিয়ে বলল, মরার কথা মুখে আনলে খবর আছে, আমি থাকতে তুই মরবি কেন? তোর মরার লাগে নিজের জীবন নরক বানাইছি? ভালো তো বাসেন না, নইলে এতদিন দূরে থাকতে পারতেন। অসুস্থতার বাহানা দেবেন না একদম। তার আগে কেন আসেননি? আমি মরলেই আসতেন। নাজির কি জবাব দেবে ভেবে পেল না। তার সব যুক্তি এখন অযৌক্তিক। মিছরি আশা ক্ষুণ্ণ হলো, চেনে ধরলো স্বামীর পরিধেয় শার্ট, বোতাম খুলে দৃষ্টি স্থির করলো ব্যান্ডেজ করা ক্ষত স্থানে। নাজির বাধা দিল না, বালকের মতোই চুপ করে বসে রইল। মিছরি নাক চেনি বলল, পিশাচ এক একটা, কখনো এদের ভালো হবে না। দুনিয়াতে সব কৃতকর্মের শাস্তি ভোগ করবে এরা। কিভাবে মেরেছে, খুব কষ্ট হয়েছে তাই না? আমি কতবার বাবাকে বললাম আমায় নিয়ে যেতে, সন্তানের দোহাই দিয়ে নিল না আমায়। এই কদিন চোখ দুটো এক করতে পারিনি, আমি একটু ঘুমোতে পারিনি। পুনরায় কেঁদে দিল সে। নাজির এবার নিজেই তার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তোমার কাছে আইয়া পড়ছি, এবার আর কোনো দুঃখ নাই, চিন্তা নাই। যদি কিছু একটা হয়ে যেত, কি হতো আমার তখন? কিছু হয় নাই তো, দেখো কোথাও কোনো বিষ নাই, আমি একেবারে সুস্থ। আবার একটা মিথ্যা। মিছরি কাঁদতে কাঁদতে বলল, আপনাকেও আমি মাফ করব না। কোনো অন্যায় না করেও অনেক শাস্তি পেয়েছি আমি। এমন কষ্ট কেউ কখনো দেয়নি আমায়। কইরো না, তাতে যদি আমার শিক্ষা হয়। কথাও বলবো না। আচ্ছা কইও না, তোমার বদলে আমি কমো। আপনি জঘন্য খারাপ লোক। আচ্ছা। মিছরি বিরক্ত হলো। বিপরীত পাশ থেকে প্রতিক্রিয়া না পেয়েছে মতো বুকে কিল ঘুষি মেরে শান্ত হলো। নাজির তবুও কিচ্ছু বলল না, বাধা দিল না, তাতে দত পিষে সমস্ত ব্যথা সহ্য করে নিল। বহুদিন পর স্বামীকে পেয়ে রাতে শান্তির ঘুমালো মিছরি। তার সমস্ত চিন্তা দুঃখের সমাপ্তি যেন স্বামীর কাছে। অথচ সকাল হতেই মেয়ের বদন চালচলনই বদলে গেল। সত্যি সত্যি সে নাজিরের সাথে সপ্তাহ খানিকের জন্য কথা বলা বন্ধই করে দিল, দূরে দূরে থাকলো। এটাই তার অপরাধের একমাত্র শাস্তি। লোকটা বুঝুক অবহেলা কত স্বাদ। আরও সপ্তাহখানেক কর্মহীন অলস দিবস কাটালো নাজির। সারাক্ষণ ঘরে বসে আরাম করার ছেলে সে নয়। 27 বছরের জীবনে এত বিশ্রাম বোধহয় কখনো সে নেয়নি। অন্যের উপর নির্ভর করে চলাও হয়নি। এরই মধ্যে গ্রামে অনেক মানুষ বাড়ি বয়ে তাকে দেখে গিয়েছে, আফসোস করেছে এত নিষ্ঠুর চাচা আগে মনে হয় কেউ পায়নি। কত নির্দয় নির্মম হলে নিজের আপন ভাতিজার প্রাণ কেড়ে নিতে চায়। যদিও তাদের জন্য এটা বড় কিছু নয়। আগেও তো বাপ ভাইকে মেরেছে, তবুও তো আল্লাহ পাক রক্ষা করেছেন। বাপ দাদার পরিণতি নাজিরটার অন্তত হয়নি। গায়ের শার্ট জড়িয়ে ঘর থেকে বের হলো সে। ফটকের দ্বারে মাসুমের সাথে দেখা হয়ে গেল। মাসুম সৌর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, যাস কই? জাহান নামে যাবি? না, তোর উপযুক্ত জায়গায় আমি যাবো কেন? সর। আব্বাই বাহির হইতে নিষেধ করছে। ঘর জমে বললা এখন সব কথা মাইনে চলতে হইব? তা তো হইবই। উপকার কইরা মাথায় চড়তাছিস তোরা। হাঁটু দিয়ে মাসুমের পিছে গুঁতো মেরে ভেতর থেকে বের হলো নাজির। এখনো বেয়াদবি করা ছাড়লি না? সমন্দিগো সম্মান করা শেখ। হাঁটুর বয়সে বলার বড় বড় কথা। মূল ফটক দিয়ে বেরিয়ে গেল নাজির। মাসুম ছিছিয়ে বলল, আল্লাহ গো, মিছরির জামাই জায়গা। নাজির শুনে প্রত্যুত্তর করলো না। মেঠো পথ ধরে সারা গ্রাম ঘুরে বেড়ালো। পথে কত মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো। সন্ধ্যা নামার পূর্বে এসে দাঁড়ালো শাহবাড়ির দোরগোড়ায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুদিন আগেই যে স্থান তার নিবাস ছিল, আজ তা দীর্ঘশ্বাস। নাজির ভেতরে ঢুকলো। পূর্বের সেই পরিপাটি বাড়ির জৌলুসে ভাটা পড়েছে, উঠোনে শ্যাওলা পড়েছে, এখানে সেখানে জমেছে আগাছা। মনে হয় কতদিন কেউ ঝাড়ু দেয় না। নাজিরের গোয়ালঘর ফাঁকা। উত্তরের জমিতে নতুন গোয়ালঘর তুলে গরুগুলো সেখানে হস্তান্তর করেছে মিল্টন আর লতিফ। বাকি দুই চাচার গোয়ালও ফাঁকা ফাঁকা। মর্জিনার মুরগির খোপটাও ফাঁকা। কলিমের মা এমুকো এখন আর হন না। তার ব্যস্ততা আকাশচুম্বী। মেম্বার বাড়িতেই নতুন কাজ পেয়েছেন তিনি। নাজির ধীরে ধীরে পায়ে হেঁচে পুকুর পাড়ে এলো। পুকুরের পানি ঘোলা, শুকনো পাতা পড়ে আছে, তাই অবস্থা সিঁড়ি হয়ে আছে পেচ্ছেল। এখানে কেউ
গোসল করে না হয়তো। 1.5 মাসে এত পরিবর্তন, অথচ এসবের জন্যই তো কত মানুষের প্রাণ গেল। নাজির ফিরে এলো, তালা খুলে নিজের ঘরে প্রবেশ করলো। স্যাঁতস্যাঁতে গন্ধ, ভেতরে জিনিসপত্রের ধুলো জমেছে। তার খুব মায়া হলো। এই ঘর তুলতে প্রায় 6 মাস সময় লেগেছিল। একটা দেয়াল শুকিয়ে আবার নতুন আরেকটা দেয়াল তোলা কি 4টেখানি কথা? এই ঘর বাড়ি নাজিরের শান্তির জায়গা। এখানে সে শৈশব কাটিয়েছে, অথচ এখন বিদায় নেওয়ার যত তাড়া। ওইদিকে নতুন টিন কাঠ এসেছে, মিস্ত্রিরা ঘরের কাজ শুরু করে দিয়েছে। টিনের ঘর তুলতে কত সময় বা লাগে? ধরা যায় 3-4 দিন আর লাগবে। পুরনো রেডিওটা সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, তালা দিল সে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আর আসবাব নিতে তাকে আরেকবার আসতে হবে এখানে। বারান্দা থেকে নামতে পরিচিত নারী মুখের সাথে দেখা হয়ে গেল। পুরনো ভিটের বারান্দার পিড়িতে বসে পড়ল নাজির, হেসে বলল, আরে মাঝে চাচ্ছি যে খবর কি? আমি তো মনে করছি বাপের বাড়ি হয়তো গেছেন গা। মর্জিনা সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন, উঠোন পেরিয়ে পাশে এসে বসলেন। অন্য কোনো সময় হলে নাম বিকৃতি করার অপরাধে মারার জন্য নাজিরের দিকে তেড়ে যেতেন, কিন্তু আজ তা করলেন না। কোমল গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছোস? আল্লাহর রহমতে ভালা। ফিরতে এত দেরি করলি যে? অপেক্ষা করতেছিলেন? শুনছি অনেক রক্ত নাকি বাইর হইছে, ক্ষত সারছে, পরে সমস্যা হইব না তো? কি জানি। কথা আর এগোতে চায় না। হঠাৎ করেই নীরবতা ঠাঁই নেয়। আজ তাদের মধ্যে শব্দের খুব অভাব। নীরবতা ভেঙে নাজিরই বলল, বাড়ির এই অবস্থা কেন? বাড়ির মানসিক অবস্থাই তো বালা না, বাড়ির অবস্থা আর কেমন হইব? জিগাইবি না? এখনো এনে পইড়া রইছি কেন? ইচ্ছা নাই। কেন? বাপ মায়ের খনির বউ দেখা জিগাবি না? নাজির উত্তর দিল না। মর্জিনা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, এনে আর থাকবি না? নতুন গল তুলছো শুনলাম। এনা থেকে আর কি করবো? এই বাড়ি আমার লাগে অভিশাপ। হ, ও বিশাপি। গরু হাঁস মুরগি কই গেল? সব বেচ্চা দিছি, জামুগা আনতে। এত সহজে মা লাগবো না? সংসার লইয়া কম বাহাদুরি তো আসছিল না। আর শরম দিস না, এমনিতেই আমি ভালা নাই। মরণের থেইকাও আপন মানসিক কাছে ঠইক্কা যাওয়া অনেক কষ্টের। আগে ভাবতাম আমি মনে হয় মানুষ চিনি, বড়জন তার জামাই শুধু খারাপ। এখন দেখি। পোলাগো কি খবর? জানি না, আমার এখন একটাই পোলা, নাম জাহিদ। মা হইয়া মরণ তো আর চাইতে পারি না, না হইলে এতক্ষণে ঠিকই চাইতাম। নাজির শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মর্জিনা পুনরায় জিজ্ঞেস করলেন, সেই দিন তুই কইছিলি তোর মায়েরে নাকি হেরা মারছে, গ্রামেও কথাটা ছড়াইয়া গেছে। আমি সব জানতে চাই, তোর সুডো চাচাই মারছে? না, ফরিদে বানু আর তার ভাই মিল্লা মারছে। আমরা জামাই আমার বাপরে মারছে, আমার মায়ের লাশ গুম করছে। মর্জিনার দুর্বল দেহ কেঁপে উঠছে। 1.5 মাস ধরে কম কান্না তো আর করেননি। বললেন, সব জানি না অসহ্য করছিস কেমনে আব্বা? মাথায় খুন চাপে নাই? যদি সুযোগ থাকতো তাহলে অমানুষটারে আমি জবাই করতাম গিয়া। সারাটা জীবন আমারে মিশা কথা কইয়া গেল, অন্ধকারে রাখলো। আমি তারে কত বিশ্বাস করলাম, ভালোবাসলাম, শেষ বয়সে এই প্রতিদান দিল। আত্মহত্যা যদি পাপই হয় তাহলে আল্লাহ এমন দিন কেন দেখাইলো? যতই হোক আপনার স্বামী তো, আপনার লগে কোনো অন্যায় করে নাই। যে গেলে কয় তাকে সাথ না দিলে তোর মায়ের জায়গায় আজ আমার বউরে থাকতে হইতো। এরপর আর কি কমো কন? যতই স্বামী হোক, অপরাধীর কোনো মাফ নাই। আমি আমার জীবনে কখনো অন্যায় সহ্য করি নাই, করমুও না। তোর লাগিয়ে এত অপেক্ষা ছিল, পারলে আমারে মাফ কইরা দিস। জীবনে যা পাস নাই আল্লাহ তার দ্বিগুণ তোরে ফিরাইয়া দিক, তবে এই অমানুষকে কখনো মাফ করবি না। মর্জিনা আরো অনেক কথাই বললেন, তারপর চলে গেলেন ঘরে। নাজির উঠে দাঁড়িয়ে সোজা আমিরুল শাহর দালানে প্রবেশ করলো। পারভেজ তেমন একটা বাড়ি ফেরে না, গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করেছে, ব্যবসাও মনে হয় সামলায়। ছেলেটা নাকি তাকে দেখার জন্য মাস্টার বাড়ি দোরগোড়ার পর্যন্ত একবার ছুটতে গিয়েছিল, তবে কেউ ঢুকতে দেয়নি। নাজির যদিও জানে পারভেজ এইসবে নেই, তবে তার থেকে ভালো ওই ছেলে আর কে চিনবে। ফরিদা নিজের ঘরে বসে আছেন, এভাবেই বসে থাকেন রোজ। পূর্বের দাপট, গা ভর্তি স্বর্ণালঙ্কার, দামি শাড়ি, চেহারায় সরলতা কিচ্ছু নেই। এখন আর কেউ খোঁজ নিতেও আসে না, এলেও অপমান করে শুনিয়ে যায় কটু কথা। যারা কখনো শাহবাড়ির
কর্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস পেত না। তারা পর্যন্ত গালমন্দ করে সামনাসামনি। নাজিরকে দেখে তিনি অবাক হলেন। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নাজির থাপ্পাস করে তার মুখোমুখি বসল। সেলাইতে টান অনুভব করলো, কিঞ্চিত ব্যথাও পেল, তবুও পাত্তা দিল না। হেসে জিজ্ঞেস করলাম, সাভারের কর্তৃর কি খবর? এমনি বইয়া রয়েছেন কেন? দুপুরে খাওয়া তো কিছু হয়েছে? ভাবিরে দেখলাম না, যে কই গেল? ফরিদার ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল। এটা সেই পুরনো নাচের যে এভাবে গা ছাড়া ভাবনি তার সঙ্গে হেসে হেসে কথা বলতো। বাড়ি ফিরে গোসল সেরে এসেই বলতো, মেলা ক্ষুধা লাগছে চাচি, খাওন দেন। আপনি খাইছেন? ফরিদা জবাব না হলেও সে রাগ করে বলতো, কেন খান নাই? ওই বাইসুতার লাগিয়া 2 বেলা ছ্যাঁচা দেওয়ার পরে এত মহব্বত দাইয়া করতে? ফরিদার মিছে চোখ রাঙানোতেই তারপর ছেলেটার বিয়ে হলো। ঘরে নতুন বউ এলো। যাদের সাথে মেশা উচিত নয় তাদের সাথে গিয়েই মিশলো। বাড়িতে এলো বিপদ, সব এলোমেলো হয়ে গেল। ধ্বংস হলো সাজানো সংসার, সম্পর্ক। নাজির তার নীরবতা দেখে মুখ ভার করে পড়ল। জেগেবেন না? কেমন আছে? কেমন মৃত্যুর মুখ থেকে ফিরাইছি? নাকি যত ভালোবাসে শুধু নিজ পোলা আর ভাইয়ের পোলা গলাইকা? প্রতিশোধ নিতে আইসস? এখন বুঝি আমার পালা? কি যে কর না, আমি প্রতিশোধ নেওয়ার কাটা। যা করার আল্লাহ করব, তিনি ন্যায় বিচারক। তাই সব ছেড়ে দিছি। তালে এনে আইলি কেন? আপনারে দেখতে। ঘৃণা হয় না? করুণা হয়। চোখ বন্ধ করে নিলেন ফরিদা। নাচে দীর্ঘশ্বাস ফেলে পড়ল। কি লাভ হইলে এসব কইরা? কাউরে মায়েরে কেউ সুখ পায়? কখনো পাইছেন? আইজ আপনি একলা, আপনার কেউ নাই। বড় বাড়িটাই চিরকাল আপনার একলা থাকতে হইব। এতক্ষণে সবাই সব জান না গেছে। সবাই জান না গেছে শাহ পরিবার ধ্বংসের মূল ছলনাময়ী নারী ফরিদা বানু, যেখানে এতকাল ভালো মানুষের মুখোশ পরে আসছিল। আপনার কি একটু অবসেস হয় না? মনে হয় না আমার লগে আপনি অনেক অন্যায় করছেন? সামিল ভাই আমার প্যাডে চুরু ঢুকেছে। আমার চাচারা আমারও ঠকাইছে। আমার মা পলায় নাই। এসব সত্যের মুখোমুখি হইয়াও আমি তো কষ্ট পাই নাই যত কষ্ট পাইছি সব কিছুর পেছনে আপনি আসছিলেন চাই না। সুরু চাচি আমার কত সাবধান করছিল আমি হনি নাই। মায়ের কথা কখনো ভাবি নাই। সেই জায়গা তো আপনারই দিছিলাম। অথচ দেখেন শেষ ছবল আপনিই দিলেন। আমাকে প্রতি এত ক্ষোভ আপনার, এত লোভ। পাইছেন সেই সম্পদ? সারা জীবন তো বোন দিয়ে খাটলেন। ফরিদা উত্তর দিলেন না। আসলে কি তিনি কখনো নাজিরকে ভালোবাসেননি? তাহলে সেদিন কেন মুমিনকে আড়ালে ডেকে নিয়ে বলেছিলেন, অগরে কিছু কইরো না, ওরা আমার কাছে থাকুক? ঝুঁকি জেনেও কেন বলেছিলেন? কেন এতকাল ছেলের মতো যত্ন করে রেখেছিলেন? প্রশ্নের উত্তর জানা নেই তার। জীবনে কখনো এবং কেন কি করেছেন ফরিদা জানেন না। তাই আজও তিনি জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পেলেন না। চোখের পানি আটকানোর চেষ্টায় চুপ করে বসে রইলেন। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। নাসরিনও কি খুব ভালো ছিল? সে কি বাঁকা চোখে ফরিদাকে দেখেনি? ধনী পরিবারের মেয়ে হওয়া অহংকার করেনি? আড়ালে শাশুড়ির মন ফরিদার বিরুদ্ধে বিষিয়ে দেয়নি? সবার সামনে ভালো আর ফরিদার সামনে বিষাক্ত রূপ দেখায়নি? সে কেমন ছিল, কি ছিল ফরিদার খুব ভালো করেই জানে। সময় আর কর্মের গুণে সব বদলে গিয়েছে শুধু। আজ নাসরিন সবার চোখে সৎ নারী, যে অন্যায় সহ্য করে দুনিয়া ত্যাগ করেছে। আর ফরিদা ষড়যন্ত্রকারী, লোভী। সেদিন অনেকক্ষণ নাজির সেখানে বসেছিল। সন্ধ্যার পর সারা বাড়িতে আলো দিয়ে বেরিয়ে পড়ল। দাঁড়ালো মসজিদের সামনে এসে। মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে। কোনো কিছু না ভেবে অজু করে ভেতরে প্রবেশ করলো নাজির। রবের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয় না, পাপের জন্য ক্ষমা চাওয়া হয় না। রব যে ক্ষমাশীল, তিনি ক্ষমা না করলে মানব জীবনই তো বৃথা। আকাশের শরতে শুভ্র মেঘ জমেছে। রাস্তায় একদল কুকুর ঝগড়া করছে। রান্নাঘরে বসে পাকা তালের রস ছেঁকে পিঠে বানানোর প্রস্তুতি চলছে পারুল দিলারার মধ্যে। সৈয়দুন্নেসা কেদারায় বসে পুত্রবধূদের কাজ দেখছেন। শুকনো খড়ি মাচায় তুলে রাখছে জেসমিন আর রুহুর স্ত্রী খুশবু। পলি তেমন একটা কাজ করে না। বাচ্চাটা একটুতে সর্দি কাশি হয়ে যায়। শালিক বাপের বাড়িতে গিয়েছে। অলিউল খান এসে মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। শালিক যদিও রাজি ছিল না, সবাই অনেক বুঝিয়েছে, এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছে। সৈয়দুন্নেসা হাঁক ছেড়ে বললেন, কুত্তা
বাচ্চাগুলোরে কেউ খেদাইয়া দিয়া আইতো, মাথা ধইরা ফেলাইতাছে। ভাদ্র মাস আইলে হেগো উজানি ওডে। দাদি শাশুড়ির নির্দেশে শুকনো খড়ি নিয়ে ফটকের বাইরে চলে গেল জেসমিন। বৃদ্ধা ছোট পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, তোমার মাইয়ার হাবভাব তো ঠিক লাগে না বউ, যে কোনো সময় পানি কাইটা দিব। তাই সব জোগাড় যন্ত্র হাতের কাছে রাখো। তালটাকে ভালো মতো চটকে জবাব দিলেন পারুল। গোছানোই আছে আম্মা, তালেবের বইয়ের সময় সব আলাদা কইরা রাখছিলাম, এখন খালি নতুন অতিথি আওয়ার অপেক্ষা। পেট দেখে আমার মনে হয় মাইয়া হইব। ফাহমিদারও তো মাইয়া হইছে, এইটা মনে হয় মাইয়া হওয়ার মৌসুম। বুঝতাছি না আম্মা, যেই লাথি মারে পোলাও হইতে পারে। যেইটাই হোক, সুস্থ হোক। কয়দিন আগে মাইয়াটা শুকাইয়া যা হয়েছিল, খাওয়া দাওয়া সব বাদ দিছিল। এখন আবার ঠিক হইয়া যাইতাছে, নিজে নিজেই দেখলাম খায়। কাল রাইতে আইয়া কইতাছে হাঁসের গোশ খাইতে মন চায়। আমি কইলাম এই সময় হাঁস খাওয়া উচিত না, পোলা পাইনের গলার স্বর হাঁসের লান হইয়া যাইব। এগুলা কুসংস্কার। তোর বোন পুয়াতে থাকতে কত হাঁস খাইলো, কিছু হয়েছে আমাগো তারার? কি সুন্দর গলার স্বর মাইয়ার। ও বড়নাথ বউয়ের হাঁস বাঁচতে দেখলাম, কেডাই আনছে? কেডায় আবার? জামাই আনছে। আমার কথা হইন না মাইয়া গোসা কইরা জামাইরে মনে হয় কইছে। হ্যাঁ বেইন্না বেলা কইতে জানি হাঁস দুইটা আইনা আমার হাতে ধরাইয়া দিয়া কইল, এনতে আস্তা একটা হাঁস আমনের মাইয়ারে রাইন্দা দিবেন, যত খাইতে পারে। আমি আর কি কমু, এই মাইয়া একে তো নাচুনি বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি দেয়া জামাই পাইছে। কয়দিন আগে ঠিকই তো কত কথা কইছো। সাধে কই নাই আম্মা, একটা মাত্র মাইয়া আমার। মাইয়ার মা হওয়া যত জ্বালা, এমনিতেও তখন একটা কলঙ্কের দাগ চরিত্রে লাগাইয়া গেছিল। আমনের পোলা পারলে আমারে তালাক দিত। তার মাঝে ভাইজান করুণা কইরা আরিফের লগে বিয়ের প্রস্তাব দিয়া আমার সংসার বাঁচাইল। আমি চাইছি প্রায়শ্চিত্ত করতে, আমার মাইয়াটার সুখ আর সুন্দর একটা সংসার দেখতে। শাহবাড়ি এমনিতেই আব্বার শত্রু, সংসার পোলার চাচি গো হাতে। আবার এখন দেখেন কি সব সত্য সামনে আইলো। নরপিশাচ গো মাঝখানে আমার মাইয়াডা রইছে। আল্লাহ না করুক তার ও যদি কিছু একটা হইয়া যাইতো, মা হইয়া কেমনে সহ্য করি। আমার কষ্ট কেউ কখনো বুঝে নাই আম্মা, আর বুঝবও না। এসব কইয়া আর লাভ নাই। দোয়া করো পোলাটা যাতে সুখের মুখ দেখে। তোমার মাইয়া তো জন্মের পর থেকে আল্লাহ দি। বিয়ের আগে আসিল বাপ ভাই মামাগো, বিয়ের পর যোগ হয়েছে জামাই। কি কষ্ট সহ্য করছে, যা করার তা জামাইডা করলো। সৌদুন্নেসা দীর্ঘশ্বাস ফেললেন। কথার প্রসঙ্গ ধীরে ধীরে অন্যদিকে মোড় নিল। নাজির দাঁড়িয়ে আছে উত্তরের জমিতে। আমরা খেতে খেতে মিস্ত্রিদের কাজ দেখছে। টিন কাঠ দিয়ে ঘর বাঁধা শেষ, এখন ঘরের মেঝে পাকা করা হচ্ছে। দালানের কাজ কদিন পরেই ধরবে। আতিফ সেইখান থেকেই চিৎকার ছেড়ে বলল, আমনের ঘা ঠিক হয়েছে ভাই? টক আমরা খান কেন? পাক ধরবো তো। পাক ধরলে তুই এই টিপা দিস। মিল্টন কচুরিপানা কেচে এনে গরুদের চারিতে দিয়ে বলল, আমাকেও ভাইজানের খাওয়ান দাওয়ানের ধরন আলাদা। যেমন দুধের লগে আনারস, জামান গুঁড়া খাইয়া পেট খারাপ করা, কাঁচা টুমুর চাবায়ে খাওয়া, এখন আবার শরীর ভর্তি ঘা লইয়া আমরা খাইতেছে। ভাইজান পাগলা গুঁড়া খাবেন না? না। নাজির চোখ মুখ কুচকে নিল। পোলাপানদের সাহস দিন দিন বাড়ছে, সুযোগ পেলেই সবাই তাকে শাসন করতে চলে আসে। তাছাড়া সরে বলা, না তোরে খাওয়ামো গোলামের পুত, খাবি? আমনে খান, আমার এখনো বিয়ে হয় নাই। বিয়ে অনেক স্বাদ, আয় করে দেই। কবে ধরে শুধু দিবেনই কইতেছেন। দেখ দেখ বলতু বিয়া পাগল হয়ে গেছে। লাল মিয়া ঘরে কি আনা বাজার বয়, আমার লগে দেখা করতে কইস, বলটোর বিয়া দিমু। আজ রাতে এখানে মোকলেস থাকবো ভাইজান। তুই কই যাবি? মাছ মারতে। এই বছর একবারও যায় নাই। আমিও যাই নাই, বিয়া করার পর থেকে ঘরের সিংহের লাইকে যাইতে পারেনি। এখন বাপের বাড়ি আছে, আমারও লইয়া যাইস। আমনে অসুস্থ। চুপ। পেছন থেকে হঠাৎ ডাকেল, ভাই। আমরার আটি পুরোটা মুখে পুড়ে পেছন ফিরে তাকায় নাজির।
মলিন মুখে পারভেজ দাঁড়িয়ে আছে, চুল উস্কো খুস্কো, পরনের পোশাক অগোছালো। মিল্টন রাগত স্বরে সেখান থেকেই বলে উঠল, এনে কি তোরে ভাইজানের আশেপাশে আসতে নিষেধ করছি না? তুই মুখ বন্ধ করে কাম কর বেড়া। পারভেজের দিকে এগিয়ে এলো সে, 2 হাত পেছনে রেখে হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করল, আরে পারভেজ শাহ যে খবর কি? এমনি কথা কইয়েন না, এমনিতে লজ্জায় পাচ্ছি না। সামনে সরু পথের দিকে হাঁটতে লাগলো দুজন। মিল্টন এতে বিরক্ত হলো, হাতের কাজ ফেলে তাদের পিছু ছুটলো, যেন কাউকে সে বিশ্বাস করে না। উসকুস করতে করতে পারভেজ জিজ্ঞেস করল,